আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছি। তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে টাইট্রেশন বা অনুমাপন। তো এই যে টপিকসটা, এটা বেসিক্যালি এসএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়তে কিছুটা আলোচনা আছে। আবার এই টাইট্রেশন বা অনুমাপনের আলোচনা আছে সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার, দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, পরিমাণগত রসায়ন, এখানেও এর কিছুটা আলোচনা আছে। তো এই যে টাইট্রেশন আমরা করব, এই টাইট্রেশন কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। জারণ বিজারণ টাইট্রেশন হতে পারে, অ্যাসিড ক্ষার টাইট্রেশন হতে পারে, আরও অনেক ধরনের টাইট্রেশন হতে পারে। বেসিক্যালি আমরা অম্লক্ষারক টাইট্রেশন নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে যদি এই আলোচনাটা আমাদের বোধগম্য হয়, এটা আমরা ফার্স্ট পার্টে অ্যাপ্লাই করতে পারবো, আমরা সেকেন্ড পার্টেও অ্যাপ্লাই করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, এই টাইট্রেশনটা আমরা কেন শিখব? টাইট্রেশনের কাজটা কি? তো টাইট্রেশনের কাজ হচ্ছে, আপনাকে একটা দ্রবণ দেওয়া হলো, এই দ্রবণের ঘনমাত্রা আপনার জানা নেই, ঘনমাত্রাটা অজানাই, অজানা ঘনমাত্রা আপনাকে বের করতে বলা হলো। যখন কোনো সলিউশনে, সেটা অ্যাসিড হতে পারে, ক্ষার হতে পারে, জারক হতে পারে, বিজারক হতে পারে, এই জারক বিজারক বা অ্যাসিড ক্ষারক যাই হোক, এর অজানা ঘনমাত্রা যখন আমরা বের করতে আমাকে বলা হবে, তখন আমি টাইট্রেশনের হেল্প নেব। তো টাইট্রেশনটা হচ্ছে আসলে কি, অজানা ঘনমাত্রা নির্ণয়ের একটা পদ্ধতি। তো আমি খেয়াল করি, আমি এখানে একটা পাত্র দিয়ে রেখে দিয়েছি, এই পাত্রের ভিতরে HCl রাখা আছে। আমাকে প্রশ্ন করা হলো, এই HCl দ্রবণের অজানা ঘনমাত্রা কি হবে প্রশ্ন। তো যদি কোনো অজানা দ্রবণের আমরা অজানা ঘনমাত্রা বের করতে চাই, তো আমাকে একটা প্রমাণ দ্রবণে হেল্প লাগবে। প্রমাণ দ্রবণটা কি? যে দ্রবণের ঘনমাত্রা আমার জানা থাকবে, যে দ্রবণের আয়তন আমার জানা থাকবে, সেটা প্রমাণ দ্রবণ। অর্থাৎ যখনই কোনো দ্রবণের আমরা অজানা দ্রবণের ঘনমাত্রা বের করতে যাব, অবশ্যই আমার একটা প্রমাণ দ্রবণে হেল্প নিতে হবে। যদি অ্যাসিডের ঘনমাত্রা আমাকে বের করতে বলে, আমি প্রমাণ দ্রবণ হিসেবে ক্ষারক নেব। যদি ক্ষারকের আমার ঘনমাত্রা বের করতে বলে, আমি প্রমাণ দ্রবণ হিসেবে অ্যাসিড নেব। যেহেতু আমি অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা আমি বের করতে চাচ্ছি, তাহলে আমি প্রমাণ দ্রবণ হিসেবে আমি ক্ষার অ্যাপ্লাই করব। আমরা খেয়াল করি, তো প্রমাণ দ্রবণটা এখানে দেখেন, টাইট্রেশনের দুইটা জিনিস কাজে লাগে। এই যে আমরা যন্ত্রটা এখানে আঁকিয়েছি, এটা বেসিক্যালি বুরেট। এই বুরেটের ভিতরে যে দ্রবণের আমরা ঘনমাত্রা বের করবো, অজানা দ্রবণ, সেটা বুরেটে রাখা ভালো। আর যেটা প্রমাণ দ্রবণ, যার হেল্প নিয়ে আমি অজানা দ্রবণের ঘনমাত্রা বের করব, সেটাই কনিক্যাল ফ্লাক্সে রাখা ভালো। এখানে কনিক্যাল ফ্লাক্স, এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, এবং এটার নাম হচ্ছে বুরেট। তো আমি প্রমাণ দ্রবণ হিসেবে 20 ml মেপে নিলাম, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আমি এখানে মেপে নিলাম। তাহলে টাইট্রেশনটা হচ্ছে একটা পরীক্ষাধীন দ্রবণের সাথে এই প্রমাণ দ্রবণের আমরা বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটিয়ে এই যে পরীক্ষাধীন দ্রবণ আছে, এই পরীক্ষাধীন দ্রবণের তুল্য আয়তন বের করব। তুল্য আয়তন যখন বের করব, তখন এই পরীক্ষানীয় দ্রবণের কিন্তু আমি অজানা ঘনমাত্রাটা পেয়ে যাব। এই প্রসেসটার নাম হচ্ছে টাইট্রেশন। তাহলে একটা অজানা দ্রবণের ঘনমাত্রা আমরা বের করব একটা প্রমাণ দ্রবণের সাথে বিক্রিয়া করে, এবং এই অজানা দ্রবণের কি বের করতে হবে? আমাকে তুল্য আয়তন বের করতে হবে। এই প্রসেসের সাহায্যে আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করে এই ঘটনাটা ঘটাই, তার নাম হচ্ছে টাইট্রেশন। তাহলে আমি আবার বলি, প্রমাণ দ্রবণটা আমরা বেসিক্যালি রাখবো কনিক্যাল ফ্লাক্সের মতো। এটা আমরা 20 ml না নিয়ে 40 ml নিতে পারতাম, 0.1 মোলার ঘনমাত্রা নিয়ে 0.5 মোলার ঘনমাত্রাও নিতে পারতাম, সেটা আমার সিদ্ধান্ত। এখন দেখেন, এখানে আমি এই সেলটা কি করেছি, এই বুরেটের ভিতরে ঢেলে দিয়েছি। বুরেটের ভিতরে যখন ঢেলে দিলাম, এখানে বুঝতে এর আয়তনটা কিন্তু বোঝা যাচ্ছে যে 70 ml পরিমাণ আমি নিয়েছি। আরো বেশিও নিতে পারতাম, আরো কমও নিতে পারতাম, এটা সমস্যা না। আমরা আয়তনটা কিন্তু আমরা বুঝতে পারছি যে 70 ml পরিমাণ এই সেল এখানে আমরা নিয়েছি। এখন এই সেল দ্রবণের ঘনমাত্রা আমাকে বের করতে হবে। দেখেন, এই বুরেটের সাথে একটা স্ক্রু লাগানো আছে। স্ক্রুটা যখন আমরা অন করে দিব, দেখেন এখান থেকে ফোটায় আমার অ্যাসিড এই ক্ষারের দ্রবণের ভিতরে পড়তে থাকবে। 1 ফোঁটা অ্যাসিডের ভিতরে পড়বে, 1 ফোঁটা অ্যাসিড এই 1 ফোঁটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে। দেখা যাবে যে একসময় এই সমস্ত ক্ষার কিন্তু নিঃশেষ হয়ে যাবে। সমস্ত ক্ষার যখন নিঃশেষ হয়ে যাবে, দ্রবণটা নিউট্রালাইজড হবে, ফার্স্টলি প্রশমিত হবে। দেন যখন প্রশমিত হওয়ার পরে আবার অম্লীয় হওয়া শুরু করবে, কারণ দ্রবণে তখন অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকবে। প্রশ্নটা হচ্ছে, কখন আমি এই স্ক্রুটা অফ করে দেবো, কখন আমার এই অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। তো সেটার জন্য আমার হেল্প লাগবে নির্দেশকের।
নির্দেশকের কাজটা কি দেখেন, কোন কোন নির্দেশক আছে যে অ্যাসিড দ্রবণে বর্ণহীন, আবার ক্ষারীয় দ্রবণে গোলাপি দেখায়, আবার দেখা যাচ্ছে অ্যাসিড দ্রবণে লাল, ক্ষারীয় দ্রবণে কমলা বর্ণ দেখা যাচ্ছে। অর্থাৎ অ্যাসিডের এই নির্দেশকের কাজটা কি হচ্ছে, যখন অ্যাসিড মাধ্যমে একটা কালার থাকে আর ক্ষারীয় মাধ্যমে আর একটা কালার তৈরি করে বিক্রিয়ার সমাপ্তি নির্দেশ করে। নির্দেশকের কাজ আসলে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করা, সমাপ্তি বিন্দু নির্দেশ করা, নির্দেশ করা। তো আমি এর ভিতরে আমি নির্দেশক যোগ করে রাখলাম। তাহলে কনিক্যাল ফ্লাক্সের ভিতরে কি থাকবে আমার, প্রমাণ দ্রবণ এবং নির্দেশক। খেয়াল রাখবো, প্রমাণ দ্রবণ রাখবো এবং এর সাথে রাখবো নির্দেশক। আমি একটা নির্দেশক রাখলাম যে ক্ষারীয় দ্রবণে সেটা বর্ণহীন, অর্থাৎ এই এই ক্ষারীয় দ্রবণের যে কালার সেই কালারই আছে। এখন আমি এখান থেকে ফুটায় অ্যাসিডের ভিতরে আমি ফেলার চেষ্টা করতেছি। এক ফোঁটা করে অ্যাসিড পড়তেছে, এক ফোঁটা করে ক্ষারের সাথে বিক্রিয়া করছে। এখন দেখেন এক সময় দেখা যাবে যখন সমস্ত ক্ষার নিঃশেষ হয়ে যাবে, এই যে নির্দেশক ওর কালারটা চেঞ্জ হবে, অর্থাৎ মনে করি যেটা গোলাপি বর্ণ ধারণ করবে। যখনই গোলাপি বর্ণ ধারণ করছে দেখা যাচ্ছে ঠাস করে আমার এই স্ক্রুটা বন্ধ করে দিতে হবে। এরপরে দেখবেন এক ফোঁটা এখান থেকে পড়ার চেষ্টা করছে, কষ্ট করে হলে এই ফোঁটাটা এর ভিতরে ফেলতে হবে। ওই ফোঁটাটা পড়ার সাথে সাথে এই সরিষাটা টোটালি গোলাপি হয়ে যাবে। যখন গোলাপি হয়ে যাবে তার মানে আমার বিক্রিয়া করা শেষ হয়ে গেছে। তো আমি শুরু করি, খেয়াল করি, ইনিশিয়ালি আমার 70 ml ছিল অ্যাসিড, আমার শেষ হয়েছে 40 ml এসে। তার মানে আমার 70 থেকে যদি আমি 40 বিয়োগ করে দিই তাহলে আমার কিন্তু 30 ml অ্যাসিড ব্যবহৃত হলো। খেয়াল করি, তাহলে আমার এই যে 20 ml ক্ষারের সাথে 0.1 মোলার ঘনমাত্রার সাথে আমার 30 ml অ্যাসিড কি করলো, বিক্রিয়া করলো। তাহলে আমি এখানে তিনটা কিন্তু ভ্যালু পেয়ে গিয়েছি। আমি যদি খেয়াল করি এই 20 ml এটা কিন্তু ক্ষারের আয়তন, এটাকে আমি ভিবি বলতে পারি। এই যে 0.1 মোলার এটা ক্ষারের দ্রবণের ঘনমাত্রা, আর এই যে 30 ml বের করলাম এটা অ্যাসিডের তুল্য আয়তন। আমি তিনটা ইনফরমেশন কিন্তু পেয়ে গেছি। এখন এখানে যদি মাত্রিক সমীকরণ আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি এই অজানা ঘনমাত্রা বের করতে পারবো। তাহলে আমরা এখানে বিক্রিয়া করলাম, দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl বিক্রিয়া করলো। আমরা এটা যদি ব্যালেন্স করার চেষ্টা করি, সোডিয়াম ক্লোরাইড এবং পানি, আয়তন মাত্রিক যে সমীকরণ সেটা কি ছিল, VA/SA/Na, মানে অ্যাসিডের দ্রবণের আয়তন, অ্যাসিডের ঘনমাত্রা বা অ্যাসিডের মোল সংখ্যা, VB/SB/N(V), অর্থাৎ ক্ষারের দ্রবণের আয়তন, ক্ষারের দ্রবণের ঘনমাত্রা বাই মোল সংখ্যা। এখন দেখেন এখানে মোল কিন্তু 1 1 করে, তার মানে আমার ফাইনালি সূত্রটা দাঁড়াচ্ছে VASA = VBSB। এখানে তিনটা ইনফরমেশন কিন্তু জানা, আমাকে বের করতে হবে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা, তার মানে S(A), তার মানে V(S)/V/V(A). V(B) এর মান কত, 20, S(B) এর মান কত, 0.1, V(A) এর তুল্য আয়তন আমি বের করলাম 30। আমি কিন্তু এখান থেকে অ্যাসিড দ্রবণের ঘনমাত্রাটা বের করতে পারবো। ওকে, আমাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড HCl না দেয়, অন্য কোনো রিঅ্যাকশনে দেয়, তাও কিন্তু আয়তন মাত্রিক সমীকরণ আমরা অ্যাপ্লাই করে যে কোনো দ্রবণে আমরা কিন্তু অজানা ঘনমাত্রাটা বের করতে পারবো। অর্থাৎ আমাকে নির্দেশক যোগ করে আগে বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে যে এই ক্ষারের দ্রবণ বা এখানে অ্যাসিডও থাকতে পারে, এর সাথে কতটুকু বিক্রিয়া করছে। ওকে, আমাকে যদি সাপোজ অ্যাসিড হিসেবে আমাকে H2SO4 দেওয়া হতো এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হতো ক্ষার হিসেবে, তাহলে এদের যদি বিক্রিয়া করায় কি তৈরি হতো, সোডিয়াম সালফেট প্লাস পানি। তাহলে আমি খেয়াল করি এখানে 2 দিয়ে যদি দিই আমার ব্যালেন্স হয়ে যাবে। এখন এটা যদি সূত্র লিখতে চাই, আয়তন মাত্রিক সমীকরণ VASA/Na = VBSB/NB। তো এখানে আমরা যদি খেয়াল করি তাহলে আমার VASE অ্যাসিডের মোল সংখ্যা 1, VBSB/ আর এর মোল সংখ্যা 2, বা 2 VASA = VBSB। এই সূত্র থেকে যে কোনো তিনটা ইনফরমেশন জানা থাকলে আর একটা ইনফরমেশন কিন্তু আমরা বের করতে পারবো। এখন একটা জায়গায় সমস্যা হয় আমাদের ব্যালেন্সিং এ, দেখা যাচ্ছে আমাকে একটা আনকমন একটা রিঅ্যাকশন দিল, তো সেটা আমি ব্যালেন্স করতে পারছি না। তো এই ব্যালেন্সিং এর জন্য আমার জানা জরুরি হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যাটা যদি জানা থাকে আমার, তাহলে আমি যে কোনো কিছুরই কিন্তু আমরা সহজে আয়তন মাত্রিক সমীকরণটা লিখতে পারবো। টেকনিকটা দেখি একটু কিভাবে আমরা তুল্য সংখ্যা জানার মাধ্যমে
আয়তনমাত্রিক সমীকরণ লিখতে পারি। টেকনিকটা হচ্ছে VA ইজ ইকুয়াল টু VBSB আমরা লিখে ফেলবো। টেকনিক হচ্ছে আমরা মূল সংখ্যা দিয়ে ভাগ করেছি আর তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হয়। খেয়াল করেন VA আমি যদি H2 করে তুল্য সংখ্যা চিন্তা করি, H2 করে যে প্রোটন দেওয়ার ক্ষমতা 2, এর তুল্য সংখ্যা কিন্তু 2, এর 2 দিয়ে গুণ করে দেব। সোডিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করি, এর OH একটা, এর OH দেওয়ার ক্ষমতা একটা, এর তুল্য সংখ্যা 1, এর 1 দিয়ে গুণ করব। আমার সূত্র কিন্তু হয়ে গেল। আমরা জানি এখন তুল্য সংখ্যা নিয়ে আমরা একটু বলি। যদি অ্যাসিড হয়, অ্যাসিডের ক্ষেত্রে যে কয়টা প্রোটন থাকবে, যদি HCl চিন্তা করি তাহলে তুল্য সংখ্যা 1, যেটা একটা প্রোটন দেওয়ার ক্ষমতা। আমরা যদি H2SO4 বলি তুল্য সংখ্যা 2, দুটো প্রোটন দেওয়ার ক্ষমতা। H3PO4 যদি বলি তুল্য সংখ্যা 3, ব্যতিক্রম আছে দুইটা, আমরা একটু লিখে রাখবো সবাই। H3PO3 এর তুল্য সংখ্যা 2 মুখস্থ রাখবো, H3PO2 এর তুল্য সংখ্যা 1 মুখস্থ রাখবো। তাছাড়া আর কোথাও কোনো প্রবলেম নাই। আসলে যে কটা ওয়েস গঠন করা যায় তুল্য সংখ্যা সেরকম, যা প্রোটন দেওয়ার ক্ষমতা যে কটা, এই দুটো একটু মুখস্থ রাখতে হবে। অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে দানকৃত প্রোটন সংখ্যা, এগুলো সব কি তুল্য সংখ্যা। এখন দেখেন আমি যদি ক্ষারের ক্ষেত্রে চিন্তা করি, বেজের ক্ষেত্রে তুল্য সংখ্যা যে কটা OH দিবে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে OH একটা দেওয়ার ক্ষমতা, তুল্য সংখ্যা 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি বলি তুল্য সংখ্যা 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি বলি তুল্য সংখ্যা আমার 3। অর্থাৎ অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে দানকৃত প্রোটন সংখ্যা, ব্যতিক্রম দুটো আমরা বলে দিয়েছি। আর ক্ষারের ক্ষেত্রে ব্যতিক্রম নাই, যে কটা OH দিতে পারবে তুল্য সংখ্যা তত। আমাদের সমস্যা হয় লবণ দিলে, আমাদের সমস্যা হয় জারক বিজারকের ক্ষেত্রে, সেটা একটু বলে নিই। তাহলে আমরা বেশ শিখলাম। এখন দেখেন যদি সল্ট দেয়, লবণ দেয়, লবণ চিনব কিভাবে? যার ভিতরে H নাই OH নাই, যেমন সোডিয়াম কার্বনেট, এটা একটা সল্ট, এর তুল্য সংখ্যা কত? এই লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ। তাহলে আমি যদি চিন্তা করি এখানে ক্যাটায়ন কিন্তু সোডিয়াম প্লাস, এখন সোডিয়ামের চার্জ কত? 1, কিন্তু সোডিয়াম আছে কয়টা? 2, তাহলে 2 দিয়ে গুণ হবে, তাহলে এর তুল্য সংখ্যা কত হবে? 2। আমি যদি অ্যালুমিনিয়াম সালফেট চিন্তা করি, খেয়াল করেন, তাহলে আমার এখানে ক্যাটায়নটা কিন্তু অ্যালুমিনিয়াম 3+, কিন্তু অ্যালুমিনিয়াম 3+, তাহলে আমার চার্জ কত? 3, বাট অ্যালুমিনিয়াম আছে কটা? 2, তাহলে 3 গুণ 2 আমার তুল্য সংখ্যা হবে 6। আমি যদি চিন্তা করি ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট যদি চিন্তা করি, দেখেন এখানে ক্যাটায়ন আছে ক্যালসিয়াম 2+, তাহলে আমার তুল্য সংখ্যা কত হবে? 2, ক্যাটায়নের চার্জ। তাহলে লবণের ক্ষেত্রে আমার তুল্য সংখ্যা হবে ক্যাটায়নের চার্জ। যদি ক্যাটায়ন একাধিক থাকে মাল্টিপ্লাই করে আমার তুল্য সংখ্যা বের করতে হবে। অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কি হবে? যে কটা প্রোটন দিতে পারবে। ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা কি হবে? যে কটা OH দিতে পারবে। আর একটা জিনিস আছে জারক বিজারক, জারক বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যাটা আমরা সেকেন্ড পার্টের 3rd চ্যাপ্টার এখানে শিখবো। শুধু জেনে রাখি যে জারক বিজারকে, যেহেতু আমি অ্যাসিড ক্ষার টাইট্রেশন করছি এজন্য আমি জারক বিজারক নিয়ে আসছি না, তারপরেও জেনে রাখি জারক বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে হচ্ছে দানকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা, জারক এবং বিজারক। তাহলে জারক কিসের সাথে দিলে? বিজারণের সাথে। তাহলে যে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে, যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে তুল্য সংখ্যা তত হবে, তত হবে। আর এখানে কি হবে? যে কয়টি ইলেকট্রন দান করে তুল্য সংখ্যা তত হবে। এটা জিনিসটা আমাদের জানা থাকলো। এখন আমার এই তুল্য সংখ্যা যদি জানা থাকে, যে কোনো আমার রিয়াকশন দিলে তার কিন্তু আয়তনমাত্রিক সমীকরণ আমি লিখতে পারবো, তার ম্যাথ আমি কমপ্লিট করতে পারবো। আমরা ম্যাথও দেখাবো। তাহলে আমরা এখন একটা আনকমন লবণ বা দিয়ে আমরা লিখে দেখাই এবং তার আয়তনমাত্রিক সমীকরণ বের করার চেষ্টা করি। যেমন আমাকে দেওয়া হলো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট প্রকৃত আছে ক্ষারীয়, এর সাথে H2SO4 আমাকে দিল। এখন আমি এই বিক্রিয়াটা যদি চেষ্টা করি, আমার কি তৈরি হবে? সোডিয়াম সালফেট প্লাস কার্বনিক অ্যাসিড। ওকে, তাহলে আমরা যদি ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে দেখেন আয়তনমাত্রিক সমীকরণ VAS সমান সমান
VbSb। তাহলে আমার অ্যাসিডের তুল্য সংখ্যা H2SO4 এর তুল্য সংখ্যা কত 2, এই সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত 2, তার মানে গুণ করে দিলাম বা সূত্র আসলো KSA VbSb। আবার এটা কিন্তু ব্যালেন্স আছে, আমি যদি মোল সংখ্যা দিয়ে চিন্তা করতাম দেখেন VASA বাই Na VbSb বাই Nb, এরকমও চিন্তা করতাম দেখেন সবার মোল সংখ্যা যেহেতু এক সেম আছে তাহলে VASA VbSb হতো। তাহলে আমার তুল্য সংখ্যা জানার সুবিধাটা হচ্ছে আমার বিক্রিয়াটা ব্যালেন্সিং এও আমাকে হেল্প করবে। দেখেন আরেকটু আনকমন রিঅ্যাকশন দিয়ে আমরা আরো দেখাই, ক্লিয়ার হবে জিনিসটা। যেমন আমি দিলাম অ্যালুমিনিয়াম সালফেট, এটা অম্লীয় প্রকৃতির, এর সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করালাম, তাহলে আমার তৈরি হবে হচ্ছে সোডিয়াম সালফেট প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। দেখেন মনে করেন আমি এটা ব্যালেন্স করতে পারছি না, তাহলে টেকনিক দেখেন এর তুল্য সংখ্যা কত, আমি যদি চিন্তা করি এর তুল্য সংখ্যা কত 6 আর সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত 1, তাহলে এই টেকনিকটা হচ্ছে আমি যখন একজনের তুল্য সংখ্যা আরেকটায় বসিয়ে দিলেই হবে। যেমন অ্যালুমিনিয়াম সালফেটের তুল্য সংখ্যা 6 এখানে দিয়ে দিলাম আর সোডিয়ামের 1 এখানে দিয়ে দিলাম আমি, ওকে। এখন আমি যদি ব্যালেন্স করার চেষ্টা করি, আমার সোডিয়াম এখানে 3 দিয়ে দিব, 3 দুগুণ 6, সালফেট আমার 3টে মিলে গেল, আর অ্যালুমিনিয়াম এর আগে আমি 2 দিয়ে দেব, অর্থাৎ একজনের তুল্য সংখ্যা আর একজনের দিয়ে দিলে আমার কিন্তু সমীকরণ ব্যালেন্স হয়ে যাবে। এখন আমি যদি VASA VbSb সরাসরি লিখব, আর একটা VASA বাই Na এবং VbSb বাই Nb আকারে লিখব। তাহলে খেয়াল করেন আমি যদি অ্যাসিডের তুল্য সংখ্যা চিন্তা করি, আমার তুল্য সংখ্যা কিন্তু 6 VASA বাই এবং ক্ষারের তুল্য সংখ্যা কিন্তু 1 আমার মিলে গেল। এখন এটা যদি চিন্তা করি দেখেন VASA অ্যাসিডের মোল সংখ্যা কত আমার 1, এর নিচে 1 দিলাম, VbSb আমার ক্ষারের মোল সংখ্যা কত 6, তাহলে আমার এটা কি আসতেছে 6 VASA VbSb। তার মানে মোল সংখ্যা দিয়ে আমাকে কিন্তু ভাগ করতে হয়, আর তুল্য সংখ্যা দিয়ে গুণ করে দিলেই আমার আয়তনমাত্রিক সমীকরণ হয়ে যায়। যদি আরো আমি দেখানোর চেষ্টা করি, এটা ইরেজ করে দিলাম, যেমন সোডিয়াম কার্বনেট প্লাস HCl আমি দিলাম, তাহলে হচ্ছে এটা সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বনেট। আমি খেয়াল করি আমি ব্যালেন্স করতে পারছি না, আমি ধরে নিলাম, তাহলে খেয়াল করেন সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কিন্তু 2, কারণ ক্যাটায়নের চার্জ সোডিয়াম প্লাস 2টা আছে, আর HCl এর তুল্য সংখ্যা আগে 1 দিব আমি এই পাশে আর এই 2 দিব এখানে। তাহলে এখন দেখেন ক্লোরিন 2 হয়ে গেল, এর আগে 2 দিয়ে দিলাম, আমার সব কিন্তু ব্যালেন্স হয়ে গিয়েছে। একটা তুল্য সংখ্যা আরেকটা দিয়ে দিলেই কিন্তু আমার সমীকরণ ব্যালেন্সিং এর সুবিধা হবে। এখন যদি আমি সূত্র লিখতে চাই VAS VbSb অ্যাপ্লাই করলাম, দেখেন এখন অ্যাসিডের আমার তুল্য সংখ্যা HCl এর 1, তাহলে VASA থাকবে, আমার ক্ষারের তুল্য সংখ্যা 2 VbSb হয়ে যাবে। আমি যদি এটাকে যদি আমরা তাহলে VASA অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 2, নিচে দিয়ে দিলাম, VbSb ক্ষারের মোল সংখ্যা হচ্ছে 1, নিচে দিয়ে দিলাম, বা আমার VASA সমান সমান 2 VbSb, আমার সবই কিন্তু মিলে গেল। অর্থাৎ আমি কিন্তু এই আয়তনমাত্রিক সমীকরণ যদি জানি, যে কোনো টাইট্রেশন নির্ভর ম্যাথ করতে পারবো আমরা, এবং সমীকরণটা ব্যালেন্সিং এর মাধ্যমে অজানা ঘনমাত্রা বের করতে পারবো। আশা করি এটা সবার বোধগম্য হয়েছে। সবাইকে ধন্যবাদ।